হ্যালো স্টুডেন্ট, আজকের অষ্টম শ্রেণীর দশম অধ্যায় কোষে দেখি 10.2 এর 5-এর দাগ থেকে করাবো। ওকে, একদম 5-এর দাগের অঙ্কটা দেখো। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। হলো, 36 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে দেখো, সময়টা বার করতে হবে। তাহলে সময়টাকে আমরা ডান দিকে রাখবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি সময়ের এককটা এই অঙ্কে ঘন্টা দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপরে জলের এককটা লিটার দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপরে পাম্পের ক্ষমতা এর এককটা হচ্ছে তোমার অশ্ব ক্ষমতা। ওকে, তাহলে একদম প্রথম যেটা 8 ঘন্টা। ওকে, 8 ঘন্টাটা যেহেতু ডান দিকে, তাহলে 8। আর তারপরে থাকছে 36 লিটার, 36,000 লিটার। আর হচ্ছে পাম্পের ক্ষমতা 5। ওকে, তার পরের লাইনে থাকছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 7, আর এটা 63,000। এটা জিজ্ঞাসা চিহ্ন। এবারে আমরা কি করব, সেই জিজ্ঞাসা চিহ্ন যার সোজা আছে, মানে যেটা বার করতে হবে, তার সঙ্গে অন্যগুলোর সম্পর্ক বার করতে হবে। তাহলে দেখো, তাহলে প্রথমে এর সঙ্গে এর, তাহলে দেখো, পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে সময় অবশ্যই কমবে। পাম্পের ক্ষমতা বেড়ে গেলে কি হবে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জল তুলতে নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে বাড়লে কমে, এটা তাহলে ব্যস্ত সম্পর্ক। ওকে, দেখো লিখেছি পাম্পের ক্ষমতা ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি। ওকে, তারপরে এটার সঙ্গে এটা দেখো, 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগে। তাহলে 63,000 লিটার জল তুলতে নিশ্চয়ই বেশি লাগবে। জলের পরিমাণ বাড়লে নিশ্চয়ই সময়ও নিশ্চয়ই হচ্ছে বেশি লাগবে। তাহলে বাড়লে বাড়ে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে জল ও সময় পরস্পর সরল সমানুপাতি। অতএব নির্ণেয় সময় সমান জিজ্ঞাসা চিহ্ন সোজা, মানে যেটা বার করতে হবে সেখানে যেটা আছে লিখলাম 8 ইন্টু, প্রথমটা ব্যস্ত মানে যেমন আছে তেমন থাকবে 5/7। দ্বিতীয়টা সরল মানে উল্টে যাবে, তাহলে 63,000 বাই 36,000। 3টে শূন্য বিদায়, 7 9 63 হলো, 9 4 36, 4 2 8, তাহলে 10 ঘন্টা। ওকে, তাহলে অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে অতএব প্রত্যেকটা অঙ্কের শেষে তোমরা অতএবটা মনে করে আপাতত লিখবে। ওকে, তাহলে আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। 5-এর দাগে কমপ্লিট। 6 নম্বর দাগের অঙ্কটা দেখো। 6 নম্বর দাগের অঙ্কটা, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। ওকে, 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ করে
এবং 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ করবে। তাহলে কত একক বিদ্যুৎ, ওকে, তাহলে বিদ্যুতের খরচটাকে আমরা ডান দিকে রাখবো। ওকে, দেখো ডান দিকে লিখছি বিদ্যুতের খরচ। তারপরে দেখো সময়, এর এককটা ঘন্টা লিখে দিচ্ছি। তারপরে মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা এর একক হচ্ছে অশ্ব ক্ষমতা। ওকে, তাহলে একদম শেষে যেটা আছে যে ডান দিকে আছে 5 অশ্ব ক্ষমতার মোটর 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ। তাহলে 20 ডান দিকে থাকবে। তাহলে 5 অশ্ব ক্ষমতার 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা হলো, আর তারপরে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালাবে। এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে, যেটা বার করতে হবে, তার সঙ্গে অন্যান্যগুলোর সম্পর্ক বার করব। তাহলে অতএব তোমরা ভেবে দেখো, মোটরের ক্ষমতা দেখো কমে যাচ্ছে। ওকে, মোটরের ক্ষমতা যদি কমে তাহলে কি বিদ্যুৎ খরচ, মোটরের ক্ষমতা কমলে বিদ্যুৎ খরচ কম হবে। মোটরের ক্ষমতা যদি কমে যায়, মোটরের ক্ষমতা কমলে ওকে, তাহলে বিদ্যুৎ খরচও কমবে। তাহলে মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। ওকে, তাহলে আমরা লিখছি, ওকে, তাহলে লিখেছি মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচ পরস্পর সরল সমানুপাতিক। আবার দেখো এটার সঙ্গে এটা, সময় যদি বাড়ে, সময় যদি মানে বেশি সময় যদি মোটরটা আমি চালাই, তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে, এটাই স্বাভাবিক। তাহলে বাড়লে বাড়ে, হলো, তাহলে সরল সম্পর্ক। তাহলে সময় আর বিদ্যুৎ খরচ পরস্পর, এটাও সরল সমানুপাতিক। তাহলে লিখছি সময় ও বিদ্যুৎ খরচ পরস্পর সরল সমানুপাতিক। ওকে, তাহলে অতএব বিদ্যুৎ খরচ নির্ণয় বিদ্যুৎ খরচ, এটা কি 20 আছে, 20 লিখলাম। দুটোই সরল মানে উল্টে যাবে, এটা 3/5 হবে, এটা তাহলে কি 10/8 হবে, 10/8। ওকে, দেখো 5 2 10, 2 4 8, 4 5 20, 5 3 15। ওকে, তাহলে 15 ঘন্টা, 15 একক, 15 একক। তাহলে লিখব কি, অতএব 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। দেখো এবারে আমরা 7 দাগের অঙ্কটি করব। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। তাহলে বলছে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। মানে 14 জন ছিল, আরও কতজন তাঁতি হলে এই 10 দিনের মধ্যে এই 360টি তাঁতি মানে এটাকে কমপ্লিট করতে পারবে আর কি, শাড়ির যোগানটা দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা কি করব না, শেষে আছে কি কতজন, মানে তোমার তাঁতির সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো। দেখো আমরা তাঁতির সংখ্যা ডান দিকে রেখেছি, তারপরে কি না শাড়ির সংখ্যা, ওকে, শাড়ির সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি
টি মানে কটি শাড়ি, আর হচ্ছে সময়, আর তুমি লিখতে পারো দিন সংখ্যা। ওকে, তাহলে তাঁতির সংখ্যা তোমার কত ছিল? 14। শাড়ি কটি ছিল? 210টি। আর সময় কত? 12 দিন, মানে দিন সংখ্যা কত? 12। আর যেটা বার করতে বলছি কি 10 দিনে পুজোর অর্ডার এলো, 10 দিনে 300টি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবারে আমরা এই তাঁতির সংখ্যার সঙ্গে এদের সম্পর্ক বার করব। তাহলে যদি এর সঙ্গে এর যদি আমি ভাবি, তাহলে সময় কমলে নিশ্চয়ই নির্দিষ্ট পরিমাণ শাড়ি বুনতে তাঁতির সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। সময় যেহেতু কমে যাচ্ছে, সময় কমলে নিশ্চয়ই তাঁতির সংখ্যা বাড়াতে হবে, নাহলে তো সম্ভব নয়। তাহলে কমলে বাড়ে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তারপরে দেখো এর সঙ্গে এর মানে শাড়ির সংখ্যা যদি বাড়ে, তাহলে তাঁতির সংখ্যাও বাড়বে, এ তো স্বাভাবিক। বেশি সংখ্যক শাড়ি তৈরি করতে তাহলে নিশ্চয়ই বেশি সংখ্যক তাঁতি লাগবে, এ তো কমন। মানে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়াতে হবে, এটা বাড়লে বাড়ে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি, তোমরা যেটা খুশি লিখতে পারো। শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যা এটা সরল হলো, সরল সম্পর্ক। তাহলে অতএব তোমরা পরীক্ষা হলে সমানুপাতি কথাটাই ইউজ করবে। ওকে, অতএব তাঁতির সংখ্যা, আচ্ছা আমি নয় লিখে দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে এবারে নির্ণেয় তাঁতির সংখ্যা সম্পর্ক সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক লিখলেও নম্বর দেবে, কোনো অসুবিধা নেই। অতএব নির্ণেয় তাঁতির সংখ্যা, তাহলে এখানে যেটা আছে সেটা লিখলাম 14 ইন্টু প্রথমটা কি ব্যস্ত, মানে যা আছে তাই থাকবে 12/10। দ্বিতীয়টা সরল, মানে এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে 300/210। একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো। দেখো এটা 3 7 21, 3 10 30 হলো। এটা 7 2 14, 10 10 কাটলো 12 হলো। তাহলে কত হবে? 12। 12 2 24। ওকে, 24 হবে, 24টি। এবারে ভাবো, বলছে সময় মতো যদি শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। দেখো আমার তাঁতি কিন্তু ছিল 14 জন, তাহলে এখানে বেরোলো 24, তাহলে কতজন? নিশ্চয়ই আরও 10 জন নিয়োগ করতে হয়েছে। তাহলে লিখব সময় মতো, অতএব সময় মতো শাড়ির যোগান দিতে হলে আরও ওকে। দেখো আমি অতএব লিখে দিয়েছি সময় মতো শাড়ির যোগান দিতে হলে আরও 24 মাইনাস 14, আমার 24 বেরিয়েছে। আর আগে যে ছিল 14 ছিল, তার মানে কি আমি কতজন নিয়োগ করতে হয়েছে? তাহলে 24 থেকে 14 বাদ দিতে হবে, মানে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি, 8-এর দাগে। দেখো 8-এর দাগের অঙ্কটা বলছে একটি জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের সমস্ত মাল নামাতে হবে, এরকম একটা কাজ তারা পেয়েছে।
একটি সংস্থা এই কাজটা পেয়েছে, সংস্থাটি তার জন্য 210 জন লোক নিয়োগ করেছে। তাহলে সংস্থাটি এই কাজটা করার জন্য 210 জন লোক নিয়োগ করেছে। আচ্ছা, 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? হলো 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে টোটাল কি 10 দিনে তোমাকে ওই মালগুলো নামাতে হতো, মানে ওই সংস্থাটাকে 3 দিন পরে, মানে কি তাহলে আর 7 দিন থাকছে, তাই তো? আর টোটাল লোক সংখ্যা তোমার 280 জন, আর কাজটা 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে, তাহলে বাকি থাকলো কত? তাহলে 1 - 1/4 হলো। তাহলে 7 দিনে ওই 1 - 1/4 অংশ কাজটি মানে করতে হবে। আর কতজন ওই কাজটা করতে পারবে, ওই জাহাজের মাল নামানোর কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে আমি মোটামুটি করি কতজন, তো তাহলে আমার লোক সংখ্যাটাকে ডান দিকে লিখি, তারপর অঙ্কটা আশা করি বুঝতে পারবে। দেখো আমি তাহলে লিখছি লোক সংখ্যা, তারপরে কী লিখব? কাজের পরিমাণ। তারপরে সময়, এটা দিন, আর তুমি এটাকে শুধু দিন সংখ্যা লিখতে পারো। আচ্ছা, তাহলে 3 দিনে দেখো 3 দিনে কত হয়েছে না 1/4 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। লোক সংখ্যা কত ছিল? 280। দেখো 10 দিনে কাজটা কিন্তু কমপ্লিট করার কথা, 3 দিন হয়ে গেছে, মানে কি বাকি থাকলো কত? 10 - 3, তাহলে 7 দিন। ওকে। আচ্ছা, কাজের পরিমাণ 1/4 অংশ হয়েছে, তাহলে বাকি কাজটা কত আছে? সম্পূর্ণ কাজটা আমরা জানি না, কত 1 অংশ জানি, হলো। তাহলে 1 - 1/4 নাকি সমান 3/4 হলো। তাহলে এটা বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, আর তোমরা একদম শুরুতে লিখে দিতে পারো যে ধরি মোট কাজ 1 অংশ, হ্যাঁ, সেটা লিখে দিতে পারো একদম শুরুতে, যে ধরি সম্পূর্ণ কাজ সমান সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। চলো এবার আমরা কি করব? প্রত্যেকের সঙ্গে সম্পর্ক বার করব। দেখো সময় যদি কমে, এই সময় বেড়েছে, সময় যদি বাড়ে, তাহলে কোন একটা কাজ তাহলে করতে সেটা কিন্তু লোক সংখ্যা কি কম লাগবে। সময় বাড়লে লোক সংখ্যা কম লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বাড়লে কমে, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখব? সময় ও লোক সংখ্যা পরস্পর কি গো? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি, যেটা খুশি লিখবে হবে, বলো। সমানুপাতি। আর পরেরটা দেখো, আবার কাজের দেখো 4 ভাগের 1 ভাগ করতে 280 জন লোক লেগেছে, তাহলে 4 ভাগের 3 ভাগ, তাহলে কাজের পরিমাণটা বাড়ছে। তাহলে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা ভেবে দেখো অবশ্যই বেশি লাগবে, বেশি কাজ করতে বেশি লোক লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে কাজের বাড়লে বাড়ে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি কাজের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর সরল সমানুপাতি, তাই তো? অতএব নির্ণেয় লোক সংখ্যা
তোমরা প্রত্যেকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর যাদের যাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় তোমরা ভিডিওগুলোকে বারবার রিপিট করে দেখবে, আশা করি তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? যাই হোক, নির্ণয় লোক সংখ্যা তাহলে এখানে কত হচ্ছে 280 ইন্টু এটা প্রথমটা কি ব্যস্ত সম্পর্ক, মানে যাই আছে তাই থাকবে 3/7। এটা কি সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে, তাহলে 3/4/1/4। ওকে, 280 ইন্টু 3/7 ইন্টু মূল সরলরেখা, এইটা মূল সরলরেখার ওপরেরটা যাই থাকে তাই লেখা হয়, আর ইন্টু নিচেরটা উল্টে যায়, মানে 4/1। 4 কাটলো, হলো 7 4 28, 0 3 3 9, 9 4 36। ওকে, তাহলে 360 জন। এবারে বলছে যে তোমাকে বলছে যে প্রশ্নটা যেটা ছিল যে আরও কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। তাহলে ভাবো, লোক সংখ্যা ছিল তো 280, তাহলে তোমার হলো 360 হলো, তাহলে আরও কতজন লোক নিয়োগ করা হয়েছে, তাহলে আরও কতজন লোক নিয়োগ করা হয়েছে তাহলে বিয়োগ করলে জানা যাবে। তাহলে অতএব আরও 360 মাইনাস 280 সমান 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। ওকে, এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। যাদের বারবার বলছি বুঝতে সমস্যা হবে, তোমরা বারবার ভিডিওগুলোকে দেখবে, সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে।